আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা স্মার্টলি একটা নোট মেইনটেইন করতে পারি, অর্থাৎ আমাদের লেখাপড়ার বিষয়গুলো নোট করতে পারি। আমরা যারা বিশেষ করে মানবিকের আছি তাদের বইগুলো এবং চ্যাপ্টারগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। সুতরাং আমাদের একটা সুন্দর একটা নোট মেইনটেইন করা কিন্তু খুবই জরুরি। কেননা পরীক্ষার আগে বা যেই কোনো সময়ে পুরোপুরি একটা চ্যাপ্টার শেষ করা বা একটা বই শেষ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আমরা যদি নোটটা একবার দেখে যাই পরীক্ষার আগে, তাহলে কিন্তু ওই চ্যাপ্টারটা আমাদের খুব ভালোভাবে পড়া হয়ে যায়। সুতরাং আমরা কিভাবে একটা স্মার্ট ওয়েতে নোট করতে পারি, আজকের এই ভিডিওতে আমরা সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। শুরুতে হচ্ছে আমাদের কর্নেল মেথড অনুসরণ করতে হবে। এখন তোমাদের কথা হচ্ছে ভাইয়া কর্নেল মেথডটাকে, এটা তো আমরা জানি না। তাদের জন্য আমি একটু দেখাই। কর্নেল মেথডটা হচ্ছে, সাপোজ তোমার এইখানে একটা কাগজ আছে, খাতা আছে। এই খাতাটাকে তুমি দুই ভাগে ভাগ করে ফেলো। হ্যাঁ, বিশেষ করে আমি যখন করতাম, আমাদের এটা কলেজে শিখিয়ে দিয়েছিল। আমরা এইভাবে ভাগ করতে পারি। এইভাবে কিভাবে ভাগ করতে পারি? এইটা হচ্ছে বাম পাশ, এটা কি আমাদের বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। হ্যাঁ, আমরা এখানে মূল বিষয়টা, প্রশ্ন এবং মূল বিষয়, প্রশ্ন কোশ্চেন এবং কি মূল বিষয় এই পাশে লিখতে পারি। মূল বিষয়টা এখানে কি মূল বিষয়টা অল্প থাকে এবং কি যদি আমাদের সময় থাকে তারপরে কি একটু বিস্তারিত আমরা এখানে লিখতে পারি, বিস্তারিত। ওকে, এখানে আমরা মূল বিষয়টা লিখলাম এবং কি এখানে আমরা সেটা বিস্তারিত লিখলাম। ওকে, তারপর এখানে হচ্ছে সামারি, আমরা সামারিটা এখানে লিখে ফেললাম। আমরা যদি এইভাবে আমাদের ইম্পর্টেন্ট নোটগুলো করি বা ইম্পর্টেন্ট টপিকগুলো নোট ডাউন করি, তাহলে এক্সামের আগে আমার সহজ হয়ে যায়। মূল বিষয়গুলোর প্রতি যেমন তোমরা জ্ঞানমূলক, হ্যাঁ, ক নাম্বার প্রশ্ন বা খ নাম্বার প্রশ্ন যেগুলো আসে ওইগুলো তুমি লিখতে পারো। তারপরে এখানে সৃজনশীল আসলে তুমি কি লিখতে পারো সেটা তুমি লিখে রাখতে পারো। এইভাবে কি হবে, তোমার পড়াগুলো আরেকটু ইজি হয়ে যাবে। একই জিনিস বারবার তোমার রিপিট করা লাগবে না। ওকে, তাহলে আমরা এই যে কর্নেল মেথড এটা অনুসরণ করতে পারি। তারপরে আসো আমরা পরে কি দেখতে পারি, যে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিংটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। কারণ কি, অলরেডি আমরা মাইন্ড ম্যাপিং নিয়ে একটা ভিডিও কিন্তু করেছি। আমরা এখানে আবার একটু বলি, মাইন্ড ম্যাপিং হচ্ছে তোমার মূল পড়াটা জাস্ট মুখস্থ না করে একটু চিত্রের মাধ্যমে মাথায় রাখা। যেমন আমরা কিন্তু একটা মাইন্ড ম্যাপিং টেকনিকের সাথে সবাই পরিচিত, সেটা হচ্ছে কি ছক। যেমন এইটা, যে একটা জিনিস দুই প্রকার, হ্যাঁ, সরকার ব্যবস্থা দুই প্রকার রাষ্ট্রের, হ্যাঁ, এবার এটা হচ্ছে আবার দুই প্রকার, এইভাবে তুমি কি বা তিন প্রকার, এইভাবে তুমি মনে রাখতে পারো। আবার এইভাবে মনে রাখতে পারো যে একটা কেন্দ্রে মূল বিষয়গুলো রেখে তারপরে এগুলো শাখাগুলো এইভাবে চিত্রের মাধ্যমে তুমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো। এটা হচ্ছে কি মাইন্ড ম্যাপিং। যখন তুমি একটা চিত্র দেখবে বা একটা ছক দেখবে, পুরো পড়াটা বা পুরো জিনিসটা তোমার মাথায় গেঁথে যাবে। ওকে, এইভাবে কিন্তু কি আমরা লেখাপড়াগুলো স্মার্টলি নোট করতে পারি। আমাদের সময় এবং শ্রম দুটাই কি এতে সাশ্রয় হবে। ওকে ভাইয়া, তারপরে আসি আমরা বুলেট পয়েন্ট ব্যবহার করা। বুলেট পয়েন্টগুলো কি কি, যেই বিষয়গুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর বুলেট পয়েন্টের মূল বিষয়টা কি জানো, আমরা বড় বড় লাইনকে ছোট ছোট লাইনে কনভার্ট করে পড়বো। হ্যাঁ, নোট করার সময় আমরা বড় লাইন না লিখে একদম ছোট লাইন, যেমন তুমি বলতে পারি যে বড় লাইন কি, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, হ্যাঁ, 1971 সালে স্বাধীন হয়, 1971 সালে স্বাধীন হয়। এটা পুরো বড় একটা লাইন। তুমি জাস্ট এইরকম যে 1971, হ্যাঁ, একটা স্পেস দিয়ে স্বাধীন স্বাধীন, তারপরে 1972, হ্যাঁ, বাংলাদেশ কি হয়েছে এইটা। এইরকম তুমি জাস্ট সংক্ষেপে জাস্ট বুলেট পয়েন্টটা মাথায় রাখবে, আর কিছু লাগবে না। বিশেষ করে এই জিনিসটা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু খুব কাজের। অ্যাডমিশনে কিন্তু এত নোট, সব নোট কিন্তু মেনটেন করা সম্ভব না। তখন কিন্তু কি তোমার এই বুলেট পয়েন্টই মাথায় রাখতে হয়। ওকে, তোমার 10টা ওয়ার্ড মাথায় না রেখে তুমি 5টা ওয়ার্ড রাখো, 2টা ওয়ার্ড রাখো, এটা ইজি না। আমাদের ব্রেইনেরও কিন্তু একটা কি ধারণ ক্ষমতা আছে, ওই ধারণ ক্ষমতার বাইরে আমরা কিন্তু কি মনে রাখতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বুলেট পয়েন্ট ব্যবহার করলে কি হয়, এটা টাইম সেভিং। এটা টাইম সেভিং। তোমার একটা বড় লাইন পড়তে যা সময় লাগে, একটা ছোট লাইন পড়তে তার অর্ধেকের অর্ধেক সময় লাগে। সুতরাং তোমরা বুলেট পয়েন্টগুলো লিখে রাখবে। তোমরা অনেকগুলো সাল থাকে, যেমন 1807 সাল, 1809 সাল, হ্যাঁ, কোন সালে কি হয়েছে, বিশেষ করে হিস্ট্রিগুলো তোমরা মানবিকে যেহেতু আছো, তোমাদের অনেক হিস্ট্রি মুখস্থ করতে হয়। এই হিসেবে সালগুলো, ইম্পর্টেন্ট সালগুলো তোমরা নোটে রাখবে। নোটে তো আর সবগুলো মানুষ নোট করে না, ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করে। ওকে, এই বুলেট পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে বা নোটে তোমার লিখে রাখবে, হ্যাঁ, যাতে পরীক্ষার হলে তোমার একদম ইজিলি তোমার মাথায় চলে আসে। তারপরে আসো রং ও হাইলাইটার ব্যবহার করা। এটা আমরা সবাই সচরাচর করে থাকি। আমরা কয়েক রকমের রং ব্যবহার করব। ওকে, আমরা দুই এক রকমের রং অবশ্যই, সবাই করে কি এক রকমের হাইলাইটার ব্যবহার করে, কিন্তু না ভাইয়া,
আমি বলবো যে তোমরা মিনিমাম 2 রকমের হাইলাইটার ব্যবহার করবে। একটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, আরেকটা কি তুলনামূলক কম ইম্পর্টেন্ট লাইন। যেমন আমি যখন কলেজে ছিলাম আমি কিভাবে করতাম, জ্ঞানমূলক যেগুলো ওগুলো দেখাইতাম এক কলম দিয়ে, আর যেগুলো কি একটু লেস ইম্পর্টেন্ট এমসিকিউতে আসতে পারে ওগুলো দেখাতাম আরেক কালার দিয়ে। ওকে, এইভাবে বুলেট পয়েন্টগুলো দাগিয়ে দাগিয়ে পড়লে, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দাগিয়ে পড়লে তোমার নোট করা আরো ইজি হবে। আর তোমার নোটটা অবশ্যই তুমি কালারফুল রাখার চেষ্টা করবে। এই যে কালারফুল কি, রং ও হাইলাইটার ব্যবহার করে। যত কালারফুল থাকবে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, আর দেখতে সুন্দর লাগলে তোমার পড়তেও কিন্তু ভালো লাগবে। ওকে ভাইয়া, তারপর আসো চিত্র, ডায়াগ্রাম, চার্ট ব্যবহার করো তোমার নোটগুলো থেকে। অবশ্যই নোটটা হতে হবে কি তোমার যেভাবে ইজি হয়, তোমার যেভাবে টাইম সেভ হয়, তুমি জাস্ট ওইটা ফলো করবে। ওকে, সুতরাং তুমি চিত্র, ডায়াগ্রাম, চার্ট এগুলো অবশ্যই ভালোভাবে কি তুমি নোটে লিখে রাখবে। তুমি একটা নোটে সুন্দর করে একটা ডায়াগ্রাম লেখো না ভাই, ব্যাপার কি, তুমি নিজের মতো অ্যানালাইসিস করে করে লিখো। এখানে কি হবে, তোমার টাইমটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তোমার একটা বই খুঁজতে অনেক টাইম লাগে, তুমি একটা নোটে জাস্ট চ্যাপ্টারের নাম দেখতে খুঁজলেই তুমি পেয়ে যাচ্ছ। সুতরাং তোমার এটা অনেক কাজে দিবে। নোটে যদি চিত্র, ডায়াগ্রাম, চার্ট এগুলো ব্যবহার করো, নোটটা দেখতেও যেমন সুন্দর লাগবে, তোমার লেখাপড়াটা আরো ইজি হয়ে যাবে। এমন একটা গবেষণার টাইপের একটা কি হয়েছিল, আমাদের টিচার বলেছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, যে একটা স্টুডেন্টের যে প্রফিসিয়েন্সি আছে, সক্ষমতা আছে, ক্যাপাসিটিও কি এই নোট, ডায়াগ্রাম এইসবে কি প্রায় অর্ধেক বেড়ে যায়। সুতরাং আমাদের এই দিকটা মাথায় রাখতে হবে। তারপর আছে ডিজিটাল নোট অ্যাপ ব্যবহার করা। এখন মোবাইল ফোন, স্মার্টফোন তো সবার কাছে আছে, ঠিক না? স্মার্টফোনে অনেক কোম্পানি ভালো ভালো অ্যাপ, নোট অ্যাপগুলো কিন্তু কি করেছে, ডেভেলপ করেছে। ওই অ্যাপগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি অ্যাপের কথা বলি, নোশন, হ্যাঁ, তারপর ওয়ান নোট, এমন অনেক নোট, তুমি নোট লিখে সার্চ দিলে অনেক নোট পেয়ে যাবে। এই অ্যাপগুলো তোমরা ব্যবহার করে কি করতে পারো, তোমরা সুন্দর করে নোট মেনটেন করতে পারো। তারপরে তোমাদের ফোনে যে ডিফল্ট নোট নামে একটা অ্যাপ আছে, নোট, ওই নোটের মধ্যেও দেখবে কি অনেক সুন্দর সুন্দর অপশন আছে। কিন্তু আমরা কি করি, জাস্ট লেখি, লেখার পাশাপাশি ওখানে কিন্তু অনেক অপশন আছে। তোমরা যদি একটু ঘাটাঘাটি করো তোমরা পাবে। তোমার ফোনটা একটু ভালো কাজে ব্যবহার করা শিখো ভাইয়া, তাহলে তোমার লেখাপড়া অনেক ইজি হয়ে যাবে। ওকে, তারপর আসো নিজের ভাষায় লেখো। আমরা অনেক সময় বইয়ের ভাষাগুলো কি স্বাচ্ছন্দ্য ফিল করি না পড়তে, আমাদের ভাল লাগে না, মনে হয় কি কঠিন, মাথায় ঢুকে না। তুমি ওই সেম লেখাটা নিজের ভাষায় লেখো। আবার অনেকের মাথায় একটা কোশ্চেন থাকে, ঘুরপাক খায়, যে ভাইয়া যদি আমি নিজের মতো করে লিখি তাহলে কি টিচার আমাকে মার্কস দিবে? অবশ্যই দিবে, এটা তুমি 100% শিওর থাকো। উল্টা আমি যদি হতাম টিচার, আমি তোমার যদি নিজের মতো করে লিখ তার বেশি মার্কস দিতাম। কারণ কি, নিজের মতো লেখার নিজের ভাষায় লেখার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে। এখন নিজের ভাষা বলতে কি বরিশাল্লা, নোয়াখাইল্লা এই ভাষা না ভাইয়া, যে প্রমিত ভাষা সেটার কথা বলছি, যে তুমি একটা কঠিন একটা লাইনকে তুমি সহজ করে নিজের মতো করে লিখো। ওকে, তাইলে কিন্তু কি তোমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এই যে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে যদি তোমার নোট খাতাটা তুমি মেনটেন করো, এখন থেকে যদি মেনটেন করো, তাহলে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। যেমন আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের সময় কি আমরা বলে দিই যে ভাইয়া এই টপিকগুলো কিন্তু কি বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কি বেশি টপিক আসে। এই ক্ষেত্রে তোমরা যখন ক্লাসটা করবে, ক্লাসটা করার সময় কি যেদিন যে লেকচার করবে ওই লেকচারের উপরে একটা সুন্দর একটা নোট কিন্তু তোমরা করে ফেলতে পারো। তাহলে কি হবে, এটা তোমার উপকার হবে। ট্রাস্ট মি, পরীক্ষার আগে তোমার কোনো প্যারাই মনে হবে না, মনে হবে কি তুমি স্ট্রেস ফ্রি, জাস্ট নোটটা একটু দেখবে হয়ে যাবে। আর ক্লাসগুলো যদি তুমি বারবার করো তাহলে ক্লাসের কথাগুলো তো কি তোমার নোট দেখার পরে সাথে সাথে তোমার মাথায় ঘুরবে, অটোমেটিক তোমার মাথায় চলে আসবে, রিকল হবে। ওকে, সুতরাং ক্লাসগুলো করতে পারো। অবশ্যই তোমার কোর্সটা কি তোমরা যারা এখনো পারচেস করো নাই পারচেস করতে পারো, যাদের ল্যাকিংস আছে বা কোনো টপিক ভালোভাবে বুঝতে পারো না, এখানে কিন্তু মানবিকের ইচ অ্যান্ড এভরি টপিক কভার করা হয়েছে। ওকে ভাইয়া, তারপরে দেখো এখানে আমরা এক সুন্দর একটা কথা লিখছি যে স্মার্ট স্টাডি। স্মার্ট স্টাডি বলতে কি বোঝায়, স্মার্ট নোট মেনটেন করা, স্মার্টলি লেখাপড়া করা। যে টিচার নাই তো কি হয়েছে, তুমি এখানে কি অনলাইন রিসোর্স থেকে পড়তে পারো। এখানে বাদও এখন কিন্তু অনেক এআই ডেভেলপ করা হয়েছে, এআই এর সাহায্য নিতে পারো, এভাবে স্মার্টলি লেখাপড়া করতে পারো। স্মার্ট স্টাডির ফলে কি হয়, ওয়ার্ক ক্লেভার, মানে কি আরো বুদ্ধি সম্পন্ন ভাবে তুমি কাজ করো, আর নট লঙ্গার, কিন্তু কি দীর্ঘস্থায়ী না। অর্থাৎ তুমি যদি কি স্মার্টলি স্টাডি করো, তুমি যদি সুন্দরভাবে স্মার্ট ওয়েতে স্টাডি করো, এটা কি তোমাকে চালাকের মতো কাজ করতে হবে। দীর্ঘ সময় পড়লেই হবে না, তুমি অনেক সময় পড়লে কিন্তু তোমার মাথায় কোনো পড়া ঢুকলো না, এই পড়ার কোনো কি মানেই হয় না। তুমি কি করবা, স্মার্টলি পড়বা, ক্লেভারলি পড়বা, তার মানে কি লেস টাইম কনজিউম হবে, অল্প সময় তুমি বেশি ফিডব্যাকটা পাবা। ওকে ভাইয়া, এই কোডটা তোমরা একটু দেখবা। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।